আমরা এমন একটা সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলায় ছিলাম যে সাডেনলি এটা একদম তেলাপোকায় ভরে গেছে। ওত ভঙ্গ নুরুদা সাহেব করেছেন আমরা বলতে পারি। যে পুলিশটা পাশে দাঁড়িয়েছিল উনি ওত ভঙ্গ করেননি। বর্তমানে যিনি স্বরাষ্ট্র অ্যাডভাইজার, ওনার ওত ভঙ্গ হলো না, কারণ উনি অ্যাডভাইজার থাকা অবস্থায় জুতা দিয়ে মারা হলো একজন অপরাধীকে। যেইভাবে আমাদের 17টি বছর এই মব অ্যাটাকের মধ্যে আমরা রয়েছিলাম, নিষ্পেষিত হয়েছিলাম, নিপীড়িত হয়েছিলাম, সেটার কথা কি কেউ বলছে? এই রাষ্ট্রের মালিককে জনগণ। তো জনগণই তার বিচার করতে চাচ্ছে যখন বিচারহীনতা মানুষ ভুগছে। অতএব সেইটা স্বীকার করতে হবে যে বাংলাদেশে 5ই আগস্টের পরে মবক্রেসি অথবা মব জাস্টিস হয় নাই। সেকেন্ড হচ্ছে, বর্তমানে কি মব জাস্টিস আছে, মবক্রেসি আছে? না। যদি আগের রেফারেন্স দিয়ে দিয়েই বর্তমান ঘটনাগুলো ঘটা হয়, তাইলে বাংলাদেশ রক্ত এবং অশ্রুতে ডুবে যাবে। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে মামলা হয়েছে, সন্ধ্যায় আমরা দেখলাম মব সৃষ্টি হলো এবং এর পরে আসলে পুলিশে সোপর্দ করা হয়েছে। মব যখন সৃষ্টি হয়, আমি নিশ্চিত যে আপনিও নিঃসন্দেহে সেই দৃশ্য দেখেছেন। একজন সাবেক সিসি, তাকে আসলে যেভাবে জুতার মালা পরিয়ে যেভাবে আসলে তাকে আঘাত করা হয়েছে, সেই দৃশ্য আমরা সবাই দেখেছি। এবং সেই সময়টাতে সেই জায়গায় একাধিক পুলিশ সদস্য অবস্থান করছিলেন এবং তাদের সামনে এই ধরনের মব সংগঠিত হলো। তারা নিরুপায় হয়েই কি আসলে দাঁড়িয়েছিলেন, নাকি তাদের কোনো উদ্দেশ্য ছিল এভাবেই দাঁড়িয়ে থাকার? ধন্যবাদ। আপনি আপনার ইন্ট্রোতে পড়ছিলেন যে মব শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি গত 5 তারিখের পরে। বাংলাদেশে গত আওয়ামী 16 বছরে আমরা একটা স্টেট স্পন্সার্ড মব স্টেটে ছিলাম, রাষ্ট্রীয় স্পন্সর করা একটা স্টেটে ছিলাম। এবং এক্সাম্পল দেই, দেখবেন যে বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, হেফাজত ধরার ক্ষেত্রে ছাত্রলীগ, যুবলীগ বাড়িতে বাড়িতে গিয়ে লোকজন ধরে নিয়ে আসছে না, পিটায়া, টেনে হিসড়ে, তারপরে টাইনা, আপনার লুঙ্গি পেঁচায়া, দড়ি দিয়া টানা হেচড়া করে করে পিটায়া তারপরে হচ্ছে সোপর্দ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে দেখবেন কমন নিউজ ছিল, ছাত্রদল শিবিরের 3 জনকে পিটায়া শাহবাগ থানায় সোপর্দ করলো ছাত্রলীগ। বাংলাদেশে প্রত্যেকটা মারামারিতে পুলিশের পিছনে হেলমেট বাহিনীর নামে ছাত্রলীগের মব বাহিনী আমরা দেখছি না গত 16 বছর? বাংলাদেশে শুধু মারামারির মব ছিল না, বাংলাদেশে নাটক সিনেমা করে এমন মব বাহিনীও আমরা দেখছি। আপনার মনে থাকার কথা, ময়লার ট্রাক দিয়ে খালেদা জিয়ার বাড়ি আটকায় রাখছে না? বাংলাদেশে নাটক সিনেমা করে এই লোকগুলো গিয়ে খালেদা জিয়ার বাড়ির সামনে কয়টা খুন হয়েছে সেটার তালিকা বসায় দিয়ে আসছিল না? প্রশ্ন হচ্ছে যে সাডেনলি মব নিয়ে এমনভাবে আলোচনা হচ্ছে অ্যাজ ইফ আমরা এমন একটা সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলায় ছিলাম যে সাডেনলি এটা একদম তেলাপোকায় ভরে গেছে। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, এই আমরা হয়তো আপনি যে আশঙ্কা করছেন যে বাংলাদেশে আমরা ছিলাম না, সেই বাংলাদেশে যাওয়ার স্বপ্ন তো আসলে আমরা দেখছি, সেই রাস্তাটিতেই তো আমরা হাঁটছি। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে আলোচনার কনটেক্সটে আসতে হবে না, ওইটা অ্যাকসেপ্টেবল নয়। আলোচনা আমি আসতেছি। প্রশ্ন হচ্ছে আলোচনা করতে হবে যে একটা অসভ্য 16 বছরের মব রুল থেকে আমরা বের হয়ে এসে একটা পিসফুল সিভিলাইজেশনাল ট্রানজিশনে আমরা যাব কিভাবে। কিন্তু টোটাল মিডিয়া ইস্যুটাকে এমনভাবে ফ্রেম করছে অ্যাজ ইফ বাংলাদেশ রাষ্ট্রে কোনোদিন মব ছিল না, বাংলাদেশের সমাজের পরতে পরতে মব ছিল। বাংলাদেশে আপনি দেখবেন যে কাজের বুয়াদেরকে পিটায় মেরে ফেলছে, দারোয়ানকে রাস্তায় পিটায় মেরে ফেলছে, বাচ্চাদেরকে ধরে রাস্তাঘাটে পিটায় মেরে ফেলছে, ডাকাত ধরে অন্ধ করে দেয়, হাত পাও কাইটা দেয়। বাংলাদেশের সোসাইটির ভিতরে এটা আছে। অতএব যেটা করেছে আওয়ামী লীগের মিসরুল বিচারহীনতা, যেটা করেছে গত 16 বছরে, এই টেন্ডেন্সিটাকে আরও ডেটারিয়েট করেছে, আরও খারাপ করেছে। অতএব সেইটা স্বীকার করতে হবে যে বাংলাদেশে 5ই আগস্টের পরে মবক্রেসি অথবা মব জাস্টিস হয় নাই। সেকেন্ড হচ্ছে, বর্তমানে কি মব জাস্টিস আছে, মবক্রেসি আছে? না। মবক্রেসি থাকবার জন্য যেটা হচ্ছে একটা সিস্টেম্যাটিক, ওয়াইড স্প্রেড এবং স্টেট স্পন্সরশিপ লাগে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি মব জাস্টিসকে সমর্থন করছে? প্রশাসনের মাধ্যমে কি কখনো এটাকে এনকারেজ করবার চেষ্টা করছে? মন্ত্রী এমপিরা অথবা উপদেষ্টারা কি বলবার চেষ্টা করছে এটাকে সাপোর্ট করে কথা বলতে? সিসি নুরুল হুদা কিন্তু 10 মাস ঢাকাতেই ছিলেন, তার নিজ বাড়িতেই ছিলেন। এই সরকার তাহলে এতদিন কেন তাকে গ্রেফতার করলো না? বিএনপি এটা তো আলোচনা, এটা ন্যায্য প্রশ্ন, সকালে মামলা হলো, বিকালে এটা খুবই ন্যায্য প্রশ্ন। এবং আমি গত সেপ্টেম্বর থেকে এই কথা বলেছি, মামলা কিন্তু আরো হয়েছে। 3টা নির্বাচন কমিশনের এগেনস্টে সেপ্টেম্বর অক্টোবরে আরো কয়েক ডজন মামলা হয়েছে। এই প্রশ্নের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমারও, কোথায় ছিলেন আপনারা, ঘুমাইছিলেন কেন, 10 মাস ধরে তাকে গ্রেফতার কেন করেন না? আমরাও দাবি করেছি যে বাংলাদেশের স্বপ্ন নষ্ট করেছে যারা। আপনি ফৌজদারি অপরাধ হয় কিভাবে? আপনি যেমন চুরি করেন, ডাকাতি করেন, লুণ্ঠন করেন, কিন্তু যে স্বপ্ন চুরি করেন, আপনি আমার আকাঙ্ক্ষা চুরি করেন,
আমি আমার 16 বছর ভোট দিতে পারিনি, আমার জীবন থেকে যে 16টা বছর কেড়ে নিয়ে গেছেন, 16 বছর যারা জনপ্রতিনিধি হইতে পারে নাই, রাজনীতি করতে পারে নাই, বাড়িতে ঘুমাইতে পারে নাই, সেই 16 বছরটা ফিরাইয়া দেওয়ার অপরাধটা কোনটা? সেই অপরাধের সাথে জড়িত হচ্ছে এই 4টা কমিশন, ইনক্লুডিং 111-এর কমিশন। যদিও স্যাডলি বিএনপি 111-এর কমিশন নিয়ে কোনো কথা বলে না। এই 3টা কমিশনকে আপনি কি শাস্তি দেবেন? আমরা যারা আইনজীবী, আমাদের এই যে অ্যাপ্রোপ্রিয়েশন সম্পর্কে লিগ্যাল এলিমেন্ট আছে, কিন্তু এই যারা দেশের স্বপ্ন আকাঙ্ক্ষাকে চুরি করেছে তার শাস্তি হইতে হবে, তো প্রচণ্ড রকম শাস্তি হইতে হবে। কিন্তু এর মানে এইটা না যেটা হয়েছে সেটা কাম্য না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেশনকে মাথায় রাখতে হবে, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ইট হ্যাপেন্ড। এইটা গত 16, 17, 18 অথবা তারও আগে থেকে এই সমাজের পরতে পরতে রয়ে গেছে। সেই বিচারহীনতার জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে। ললেসনেস, যেটার মূল জায়গাটা হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সিস, ইন্টেলিজেন্স এজেন্সিস এবং হচ্ছে জুডিশিয়ারি। সেখানেই তো প্রশ্নটা আসলে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো দাঁড়িয়েই ছিলেন সেখানে, তারা নির্বিকারভাবে কেন দাঁড়িয়ে থাকবেন? ওইটা ইনভেস্টিগেশন করা হোক, যে তারা তাদের সামনে থেকে গ্রেফতার না করে তারা কেন এটা অ্যালাউ করলো। এটা তো পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন হবে, এইটা পার্ট অফ দ্য জাস্টিস সিস্টেমকে তাকে ডিল করতে হবে। থার্ড যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমলাতন্ত্রের জন্য এটা একটা বাস্তবতা, এটা তাদেরকে মাথায় রাখতে হবে। দালালি, বেইনসাফি, ফ্যাসিবাদের পক্ষে যদি আপনারা দাঁড়ান, এই রাষ্ট্র আপনাকে প্রোটেকশন দিতে পারবে না দিন শেষে। নিশ্চয়ই এই দালালি বন্ধ করে আপনাদেরকে নুরুল হুদা থেকে শিক্ষা নিতে হবে। ওই যে কি গণতন্ত্র না গণজাগরণ মঞ্চ, ওই যে ভাই মিলন ভাইদের সরকারের সময় মখা আলমগীররা মিলে করেছিল না, নুরুল হুদা কিন্তু চাকরি থাকা অবস্থায় সেই মঞ্চে জয়েন করেছিল। 72 ক্যাডারের লোক, কিন্তু 72-73 তোফাল ক্যাডার মানে হইলো আওয়ামী প্রতিবন্ধী ক্যাডার, যারা মেধার ভিত্তিতে হয় নাই। আওয়ামী লীগের মুজিব কোটের পেঙ্গুইন ক্যাটাগরিতে হয়েছে, ওই ক্যাটাগরির ক্যাডার হইয়া তারপরে হচ্ছে আপনার সরকারের বিরুদ্ধে ওপেনলি রেভোল্ট করছে আমলারা। এই আমলাদের বিচার বিএনপিও করে নাই, এবং এই জন্য তাদেরকে কিন্তু পরতে পরতে এটার জন্য পস্তাইতে হয়েছে। জি, আমি একটু ডক্টর আলম এহসানুল হক মিলন আপনার কাছে আসতে চাই। এই যে আসলে যে সংস্কৃতির কথা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছেন, কিংবা যে অপরাধ আসলে এই সাবেক সিসিরা করেছেন, সেই অপরাধের বিচার নিঃসন্দেহে সবাই দেখতে চায়। এবং যে সিসি নুরুল হুদাকে নিয়ে আসলে আমরা এত আলোচনা করছি, তিনি আসলে বিশেষায়িত হয়েছেন রাতের ভোট শব্দটি দিয়েই। তার সময় সেই রাতের ভোট হয়েছে, তিনি দেশকে গভীর সংকটের মধ্যে ফেলেছেন। সেই সময়টাতে তিনি আসলে তার শপথটিও ঠিক রাখেনি, সংবিধানও অমান্য করেছেন। সব মেনে নিলাম, তার অবশ্যই বিচার হওয়া প্রয়োজন আছে, 4 দিনের রিমান্ডেও তাকে আদেশ দেওয়া হয়েছে। কিন্তু যেভাবে আসলে তাকে এই বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হলো, সেটির দায় আসলে রাজনৈতিক দলগুলোকে এড়াতে পারে। যেই 6 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সেই 6 জনই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক উভয়কে। ব্যারিস্টার ফুয়াদ সাহেব যেখানে শেষ করলেন সেখানে শুরু করতে হয়, এবং উনি যে জায়গাটি শেষ করেছেন আমার কথাটা উনি নিয়ে গিয়েছেন এবং স্পষ্টভাবে বলেছেন। আসলে এটিকে 2 ভাগে ভাগ করা যায়। মব জাস্টিস হওয়া উচিত কি উচিত নয় সে বিষয়ে নিশ্চয়ই সুধীজন, সুধী সমাজ সকলেই বলবে এটা উচিত নয়। কোনো সভ্য দেশে কোনো মানুষ বিশ্বাস করে না মব জাস্টিস হতে পারে। কিন্তু কেন সাউথ আফ্রিকা, কেন ইন্ডিয়া, কেন পাকিস্তান বা অনুন্নত দেশগুলোতে মব জাস্টিস হয়? কেন আফ্রিকার অনেক রাষ্ট্রতে রয়েছে মব জাস্টিস হয়? কেন গণতন্ত্র সঠিকভাবে থাকার পরও ভারতে আমরা দেখেছি পিটিয়ে মানুষকে কীভাবে মারা হচ্ছে মব করে, এটা আমরা দেখছি। এখন যদি আমি বলি বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, আজ জেগেছে এই জনতা, কি বলবেন? তাই বলে তাদের এই জনতার হাতে আমরা সব না, আমি তা বলছি না। ফুয়াদ সাহেব যেখানে শেষ করলেন সে জায়গায় 2008 সালে আমি নির্বাচিত হয়েছিলাম হাইকোর্টের রায়ে। এটিএম শামসুল হুদা এবং ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত হোসেন এবং ইন্টালেকচুয়াল ক্রিমিনাল মহিউদ্দিন খান আলমগীর এবং জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক মিলে আমাকে সংসদে যেতে দেয়নি। হাইকোর্টের রায় পাওয়ার পর এই বিচারটিকে আমি কোথাও পাবো? নিশ্চয়ই না। এই সেই নুরুল হুদা, সে কি বলেছিল? সে বলেছে যুক্তরাষ্ট্র তারা 4-5 দিন সময় লাগে নির্বাচনের রেজাল্ট দিতে, আমরা কতটা ইভিএম এ সভ্য হয়েছি যে 4-5 মিনিটের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হয়। 250 বছরের পুরনো দেশ ইউনাইটেড স্টেটসের ভোটিং সিস্টেম রাইট নয়। তখন এত তোষামোদী দরকার ছিল কি ওনার? তাদের কি দায়িত্ব ছিল না এই দেশে এই গণতন্ত্রহীন ফ্যাসিবাদীকে জন্ম দেওয়ার জন্য তারা কি না করেছে সেই কথাগুলো কি জনগণ ভুলে গিয়েছে? কখন মানুষ মব অ্যাটাক করে? যখন তারা বিচারহীনতার সংস্কৃতিতে ঢুকে পড়ে, যখন দেখে পুলিশের হাতে ছেড়ে দিলে পুলিশ তাদের ঠিকমতো আইন আদালতের ব্যবস্থা করে না, ঠিকমতো চার্জশিট দেয় না। এগুলি কি আমরা দেখিনি? সেগুলি দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে। আমরা কি দেখিনি বাড্ডায় একজন মহিলা তার বাচ্চাকেও আনতে গিয়েছিল, ছেলে দ্বারা বলে তাকে পিটিয়ে সেখানে হত্যা করা হয়েছে।
চোর ডাকাতদের কিভাবে পিটিয়ে হত্যা করা হয়। মব জাস্টিসকে অ্যাপ্রিসিয়েট করা যায়, কিন্তু এর পিছনে রুট কজটা কি? আজকে সকলে মব জাস্টিসের জন্য যারা গিয়েছে, মব করেছে, তাদেরকে বিচারে আওতা আনতে হবে। এই মব কারা জন্ম দিয়েছে? ছাত্রলীগের কি মব অ্যাটাক করতো না? আপনি কি দলীয় মব বলছেন না জনতার মব বলছেন? দলেরও মব অ্যাটাক করতে হবে? আমি তা বলছি না, আমি বলছি দলীয় মবের কথা বলছেন না জনতার মবের কথা বলছেন আপনি। এটা জনতার মব। আর দলীয় মব যখন ছিল, কি এই মিডিয়া কি এইভাবে কথা বলেছে? আজকে মনে হচ্ছে যে না, এই রাষ্ট্রটি মবে চলে গিয়েছে, এই সরকার ব্যর্থ হয়েছে, পুলিশ ব্যর্থ হয়েছে, এটাকে নিয়ে এত হইচই শুরু হয়েছে যে এইভাবে আমাদের 17টি বছর এই মব অ্যাটাকের মধ্যে আমরা রয়েছিলাম, নিষ্পেষিত হয়েছিলাম, নিপীড়িত হয়েছিলাম, সেটার কথা কি কেউ বলছে? এই নুরুল হুদা সাহেবরা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা কর্মচারী, তো কর্মচারী তাহলে এই সরকার রাষ্ট্রের মালিককে জনগণ, তো জনগণই তার বিচার করতে চাচ্ছে যখন বিচারহীনতা মানুষ ভুগছে। তার মানে আমরা বলতে চাচ্ছি যে মানুষ যখন বিচারহীনতা ভুগে, মানুষের যখন লিগ্যাল সিস্টেমের ট্রাস্ট থাকে না, মানুষের যখন পুলিশের উপর ট্রাস্ট থাকে না, এবং অন্যায়কারীরা অন্যায় করে চলে গিয়েছে, তখন জনতা এই ব্যবস্থাটি নেয়। সেই জায়গাটিতে আপনার ফিরে আসতে হবে, এই দেশের সিস্টেমকে ডেভেলপ করতে হবে। কিন্তু আবার নির্বাচন কমিশনার হিসেবেও তো আসলে তিনি একটি শপথ নিয়েছেন এবং সেই শপথের খুব সুস্পষ্ট ভঙ্গও তিনি করেছেন। সেই সময়ে আসলে চাপ দেওয়া হয়নি কেন? সেই সময় আসলে জনগণ কেন কথা বলতে পারেনি? সেটি নিয়েও তো অনেক আলোচনা আছে। আমি একটু ব্যারিস্টার শামীম পাটোয়ারি এই জায়গাটিতে আপনার কাছে আসতে চাই। আপনি আইনের মানুষ, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নুরুল হুদার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি শপথ ভঙ্গ করেছেন কিনা। তিনি খুব সুস্পষ্টভাবে না শব্দ বলেছেন এবং তিনি বলেছেন, মাননীয় আদালত, আমি কোনো শপথ ভঙ্গ করিনি। সেটার কারণটাও তিনি ব্যাখ্যা দিয়েছেন, কারণ একটি নির্বাচন কমিশনের অধীনে 17 লাখ কর্মকর্তা কর্মচারী কাজ করেন এবং সেখানে প্রতিটি ভোট কেন্দ্র মনিটরিং করার সুযোগ থাকে না। এটা খুব ভেগ কোশ্চেন। ওনার অপরাধটা আসলে ক্রিমিনাল অপরাধ হবে না শপথ ভঙ্গ হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি শপথ ভঙ্গ করেছেন। কেন করেছেন? প্রথম হচ্ছে ওনার নিয়োগের সময় আমরা আপনার টকশোতে কিন্তু রেজ করেছিলাম যে হি ইজ নট এ ফিট পারসন ফর সিইসি, দুটো কারণে। এক হচ্ছে 2001 থেকে 2008 পর্যন্ত উনি চাকরিচ্যুত ছিলেন বিএনপির আমলে, তো ওনার বিএনপির বিরুদ্ধে রাগ ক্ষোভ থাকাটা খুবই নর্মাল। পরে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো, হাইকোর্টের রায়ের ভিত্তিতে ওনাকে সচিব পদমর্যাদা ভূতাপেক্ষিকভাবে দেওয়া হয়। তো উনি একজন ভিকটিম মানুষ, আবার বীর মুক্তিযোদ্ধা। ওনার ইলেকশন সংক্রান্ত অভিজ্ঞতা একটাই ছিল, উনি ডিসি থাকার সময় কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া ইলেকশন করেছিলেন, কুমিল্লায়। এর বাইরে কিন্তু ওনার ইলেকশন কোনো অভিজ্ঞতা নেই এবং উনি আউট অফ অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন 2001 থেকে অনওয়ার্ডস। খুব শুধু জয়েন্ট সেক্রেটারি থেকে অনওয়ার্ডস উনি আর যাননি। সেই হিসাবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লো প্রোফাইল ইলেকশন কমিশনার উনি। এখন ওনার সময় যে রাতের ভোট হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন রাতের ভোটের রিপোর্টটা ওনার কাছে দেওয়ার কথা ডিসি বা অন্যান্য সকল কর্মকর্তা, বাট উনি শপথনিত হয়েও নিতে পারতেন। উনি কি 10টা আসনের এভিডেন্স নিয়ে 10টা আসন বন্ধ করতে পারতেন না? 50টা আসন পারতেন না? 100টা আসন পারতেন না? পারতেন, করেননি, ওইখানে শপথভঙ্গ হয়েছে। এখন ইন সার্ভিস যদি কোনো ইলেকশন কমিশনার শপথভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করা যাবে। অ্যাপিলেট ডিভিশনের সুপ্রিম কোর্টের বিচারপতি যেভাবে রিমুভ হবে সেইভাবে রিমুভ হবে। এখন শপথ ভঙ্গের ক্রিমিনাল অফেন্সটা কি হবে, ধারাটা কি হবে? আমি ওই মামলার কাগজটা দেখতে পারিনি যেটা থানায় করা হয়েছে 14, 18 এবং 24-এর ভোটের জন্য। সেটার আসলে লিগ্যাল আর্গুমেন্টটা কি আসবে? কারণ আপনার ক্রিমিনাল অফেন্সটা স্পেসিফিক হতে হবে, একদম ডিটেল হতে হবে, স্পেসিফিক হতে হবে, সেকশন থাকতে হবে। তিনি আদালতে আত্মপক্ষ সমর্থনে এটিও বলেছেন যে সেই বিতর্কিত যে নির্বাচন 2018 সেটি দায় নির্বাচন কমিশনের নয়। সেটি বলা যাবে না, কারণ হচ্ছে ওই যে বললাম উনি 50টা আসনে পারতেন, 10টা আসনে পারতেন, 5টা আসনে পারতেন। কেন কাজী হাবিবুল্লাহ একটা আসনের ক্ষেত্রে করেছিলেন তো, গাইবান্ধা ইলেকশনে যখন দেখা গেল রিগিং হচ্ছে উনি সাথে সাথে ইলেকশন বন্ধ করে দিয়েছেন। উনি 50টা আসনে বন্ধ করতে পারতেন, 10টা আসনে পারতেন। এখন অপরাধটা কি এটা বোঝা খুব কঠিন বিষয়, কারণ আমি অপরাধটা কোথাও খুঁজে পাচ্ছি না। 2, 14, 18, 24কে একভাবে দেখা ঠিক হবে না। দেখুন 15ই ফেব্রুয়ারি ভোট হয়েছিল, আওয়ামী লীগ সে ভোটে অংশগ্রহণ করেনি। সেই সময় ইলেকশন কমিশনাররা কিন্তু ভোট করতে বাধ্য হয়েছিল, কিন্তু বিএনপি ওয়াইজ পলিটিশিয়ানের মতো দ্রুত একটা বাই ইলেকশন দিয়েছে। আমি একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, অপরাধটা খুঁজে পাচ্ছেন না কেন? এত বেশি অপরাধ করেছেন যে না, কোন অপরাধ আমাদের অপরাধ খুঁজে পাচ্ছেন না, নাকি তিনি কোনো অপরাধ করেননি বলে মনে হচ্ছে? অপরাধ অবশ্যই করেছেন, কিন্তু অপরাধটা কোথায় আছে আমি পাচ্ছি না। কারণ পেনাল কোডে এমন কোনো অপরাধ নাই যে আপনি ইলেকশন কমিশন হিসেবে শপথ ভঙ্গ করলে অমুক ধারায় আপনি অপরাধ করেছেন। ইলেকশন
আরপিও যেটা আছে, আরপিও তো নাই। হ্যাঁ, উনি যদি টাকা নিয়ে থাকেন, ঘুষ নিয়ে থাকেন, সেটা একটা অভিযোগ আসতে পারে। আরপিও তো সমস্ত অপরাধ হচ্ছে প্রার্থীর আর প্রার্থীর লোকজনের অথবা সরকারি কর্মচারী। নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করাটা কোনো অপরাধের মধ্যে কি পড়ছে না তাহলে? হতে পারে মোরাল অপরাধ, কিন্তু ক্রিমিনাল অপরাধ কিভাবে হবে যদি ডেফিনেশন না থাকে? জি। এখন আসেন 14 ইলেকশনে যদি বিএনপি আসেনি, ওখানে ইলেকশন কমিশনারের কি করার ছিল প্র্যাকটিক্যালি? কারণ তার তো ওথ নেওয়া আছে যে 5 বছর শেষ হলে তাকে ভোট করতে হবে। এখন আসেন ওথ ভঙ্গ নুরুল হুদা সাহেব করেছেন, আমরা বলতে পারি। যে পুলিশটা পাশে দাঁড়িয়েছিল উনি ওথ ভঙ্গ করেননি। বর্তমানে যিনি স্বরাষ্ট্র অ্যাডভাইজার, ওনার ওথ ভঙ্গ হলো না, কারণ উনি অ্যাডভাইজার থাকা অবস্থায় জুতা দিয়ে মারা হলো একজন অপরাধীকে। সবাই ওথ ভঙ্গ করলেন। সব ওথ ভঙ্গই কিন্তু ইতিহাসে পরে হবে। আর হ্যাঁ, 16 বছর বা 14 সাল থেকে ব্যাপক নির্যাতন বিএনপি, জামাত বা এবি পার্টি বা অন্য সবার উপর হয়েছে, এটা সত্য। তো তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? আর এটা শেষ করে দিচ্ছি, যদি আগের রেফারেন্স দিয়েই বর্তমান ঘটনাগুলো ঘটা হয়, তাইলে বাংলাদেশ রক্ত এবং অশ্রুতে ডুবে যাবে। কারণ অনেক ঘটনা ঘটানো হয়েছে। এখন সেটা যদি প্রতিশোধ চলতেই থাকে, 10 মাস হয়ে গেছে, আরো 10 বছর চলে, তাহলে বাংলাদেশ অশ্রু রক্তে ডুবে যাবে, লাল হয়ে যাবে। প্রশ্নটার উত্তর একটু আমি ডক্টর আনোয়ার ইহসানুল হক মিলন আপনার কাছে জানতে চাই। এই মব আসলে যদি চলতেই থাকে এভাবে, মানে তুমি অধম বলে আমি কেন উত্তম হব না, সেটিও তো আসলে খুব জরুরি আমাদের জানা। সেখানে আসলে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে কি পদক্ষেপ নিতে চায়, বা আপনারা আসলে এই মবের এগেইনস্টে কি ধরনের চিন্তা করেছেন? আপনাদের রাজনৈতিকভাবে আপনাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য, যদিও এসছে, রিজভী সাহেব বলেছেন যে তিনি কোনোভাবেই এটিকে প্রশ্রয় দিতে চান না, কিন্তু এরপর একের পর এক এই ধরনের ঘটনা কেন ঘটছে? আমি একটু বিরতি নিয়ে আনোয়ার ইহসানুল হক মিলন প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। এই যে মব জাস্টিসের কথা আমরা বলছি, কিংবা যে মব ভায়োলেন্স বারবার হচ্ছে, সেটিকে ঘিরে কোনো না কোনোভাবে অনেকে বলার চেষ্টা করছেন যে রাজনীতিকে এক ধরনের ঢাল হিসেবেই অনেকে ব্যবহার করছেন। যে এই দিনটা আসলে বিএনপি এই মামলাটা করলো, ঠিক সেই দিনই এই ধরনের মবের ঘটনা ঘটলো এবং সেই ঘটনার সাথে সাথে বলা হলো যে বিএনপি নেতাকর্মীরাই ঘটিয়েছে। এখন যদিও পুলিশের কাছে সেটার বিষয়ে প্রমাণ আছে, কিন্তু ওই সময়টাতে তো ছিল না। তার মানে আপনার কি মনে হচ্ছে কোথাও না কোথাও কেউ না কেউ আসলেই ফায়দা হাসিল করার চেষ্টা করছে? আপনার প্রশ্ন মনে হয় আপনি তীরটা বিএনপির দিকে ছুটছেন, যে বিএনপি যেদিন মামলা করলো সেদিনেই তার মব অ্যাটাক হলো। আমি যদি বলি ইটস এ কোইন্সিডেন্স, আর আমি যদি সেটা না, আপনি তীরটা ছুটছেন বিএনপির দিকে। এই সূক্ষ্ম তীর মারলে লাভ হবে না। উই আন্ডারস্ট্যান্ড। আমরা 17 বছর নির্যাতিত, নিপীড়িত আমার নেতা কর্মীদেরকে মব করে কিভাবে ধরে তারা পুলিশের কাছে দিয়েছে, কিভাবে বাড়িঘর ভেঙেছে, কিভাবে মাকে ধর্ষণ করেছে, ছেলেকে বেঁধে রেখে, এগুলি আমরা দেখেছি। অতএব একই দিনে বিএনপিও মামলা করলো আর ছাত্র দলের নেতারা ধরলো, এই সমস্ত তীর ছড়ে লাভ হবে না। আমরা জানি যে এই 17 বছর কি অত্যাচার তারা করেছে। দেখুন, এবারকার নির্বাচন কমিশন, সংস্কার কমিশন, তারা একটি ওখানে পয়েন্ট ছিল যে আগামী দিনে নির্বাচন কমিশন এই রেসপন্সিবিলিটি ব্রিজ অফ কন্ট্রাক্ট যদি হয়, তাদের দায়িত্ব অবহেলার কারণে যদি কোনো নির্বাচনী এলাকায় কোনো লোক নির্বাচিত হয় এবং পরবর্তীতে যদি প্রমাণিত হয় যে নির্বাচন কমিশনের অবহেলার কারণে সেই সিটটি রিগিং হয়েছে, ভোট স্ট্যাম্পড হয়েছে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যে প্রত্যয়নপত্র দেওয়া হয় যে আপনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন, এই ভুল প্রত্যয়নপত্রের জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে, এই জিনিসটি এই নির্বাচন কমিশনও তারা মানেনি, তারা সেইটি চায় না। এখন যিনি চেয়ারে যান তিনি গিয়ে বসেন এবং তিনি মনে করেন তিনি নির্দোষ এবং তাকে কোনো কিছু বলা যাবে না। আমরা যদি বলি এই যে মিস্টার নুরুল হুদাকে সিলেকশন করার জন্য যে সার্চ কমিটি করা হয়েছিল, সেই সার্চ কমিটি বাংলাদেশে কোনো লোক, কোনো বিজ্ঞ ব্যক্তি জানতোই না যে নুরুল হুদাকে খুঁজে বের করা হবে। এমন মাইক্রোস্কোপিক আই দিয়ে তাকে বের করা হলো, যাকে বিএনপির সময় চাকরিচ্যুত করা হয়েছে এবং স্বস্থায় পরিণত হয়ে বিএনপির বিরুদ্ধে কাজ করবে সেই লোককে দেওয়া হয়েছে। তিনি কি অন্ধ ছিলেন না বধির ছিলেন? সারা বাংলাদেশ, সারা পৃথিবী জানে। জাপানের অ্যাম্বাসেডর পর্যন্ত বলেছে যে মধ্যরাতে নির্বাচন হয়েছে, সারা পৃথিবী জানে। উনি একা জানেন না। আর তিনি বক্তৃতা দিলেন, আমরা 4-5 মিনিটের ভিতরেই রেজাল্ট দিয়ে দিই ইভিএম এর মাধ্যমে। এই ইভিএম পদ্ধতি যে এনেছিল, যেটা অকার্যকর, যেটা তারা নিয়ন্ত্রিত ভোটারকে কিভাবে পাস করে তা করেছিল, এগুলি তো জনগণ বলেছিল। আমরা তো আপনার টকশোতে এসে বলেছিলাম। উনি তো সব কিছু অ্যাভয়েড করেছিলেন, কোনো কিছু তো করতে দেন নাই। এই জাতিকে যে বিপদে ফেলেছেন, এই 17টি বছর লুট তরাজ করে, ধর্ষণ, রাজধানী, খুন, এই সব কিছু করে, মোর দেন $250 বিলিয়ন বিদেশ পাচার করে, সুইস ব্যাংক ভর্তি করে এই দেশটাকে ফোকলা বানিয়ে গিয়েছে, সেই ষড়যন্ত্রের একজন কি সে না?
এই দায়িত্ব কি জনতার কাছে অবশ্যই সে সেই নেবে না? দায়িত্ব তাকে নিতে হবে, আপনি নিঃসন্দেহে। সাধারণ মব আর এই নুরুল হুদার বিরুদ্ধে মব এগুলিকে এক করা যাবে না। তাহলে গত 10 মাস ধরে এই লোকটি যে নিরাপদ আশ্রয়ে ছিল কি করে থাকলো? সেই প্রশ্ন আসলে কেন কেউ করলো না এই 10 মাসে? সেই 10 মাস তো এই সরকার করবে। তো জনগণের কাছে ধরা পড়েছে, জনগণ সোপর্দ করেছে পুলিশের কাছে, আইন আদালতের কাছে। এতে কি বা ভুল হয়ে গেল? তিনি যা করেছেন সেই অনুযায়ী কোনো কিছু করা হয়েছে? আর এই সমস্ত মব যাদের বিরুদ্ধে হচ্ছে সেটা আবার একটু আগামী দিনের জন্য শিক্ষণীয় বিষয় থাকবে। কারণ আগামী দিনে যারা যাবেন প্রজাতন্ত্রের কর্মচারী, যারা কর্মচারী প্রজাতন্ত্রের বস মনে করেন, তাদের বুঝতে হবে যে না, প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের জনগণই হচ্ছে এই রাজ্যের রাজা, তাদেরও অধিকার রয়েছে কথা বলার। এগুলি আগামী দিনের জন্য সুষ্ঠু পথে যাওয়ার জন্য একটি সুব্যবস্থা রয়েছে। আর বিএনপির কথা বলছেন, বিএনপি এই মব এটাকে পছন্দ করে না এবং সরাসরি পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং এগুলি সংস্কার করতে যা যা প্রয়োজন, পুলিশের যে নির্ভরযোগ্যতা বা আইন আদালত, এই সব কিছু আবার আমাদের রিফর্ম করতে হবে, সেটাই তো আমাদের দরকার। শামীম হায়দার পাটোয়ারি, যে কথা বলছিলেন ডক্টর আনোয়ার ইহসানুল হক, এটি একটি এক ধরনের শিক্ষা হয়ে থাকলো, কিন্তু আসলে যে দৃশ্য আমরা দেখেছি, বিশেষ করে যেভাবে আসলে তার সাথে যে ধরনের ঘটনা হয়েছে, যদি জুতার মালার কথা আমি বলি কিংবা ডিম ছুঁড়ে মারার কথা বলি, সাধারণত গ্রাম্যশালী সেই ধরনের ঘটনা দেখা যায়। এখনো আসলে এই সরকার আসার পর নানান রকমের সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কৃতির থেকে আমরা বেরিয়ে আসার কথা বলছি, এই যে রাজনৈতিক প্রতিহিংসা সংস্কৃতি, সেখানে দাঁড়িয়েও আমাদেরকে এ ধরনের ঘটনা দেখতে হচ্ছে। চারটা টার্ম আছে। একটা হচ্ছে জুডিশিয়াল অ্যাডভেঞ্চারিজম, এটা খারাপ ব্যাপার। আর হচ্ছে জুডিস্ট্রোকেসি, যেখানে জুডিশিয়ারি নিজেকে অন্য সব অর্গানের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে, এটাও খারাপ টার্ম। ভালো টার্ম হচ্ছে জুডিশিয়াল অ্যাক্টিভিজম আর জুডিশিয়াল সেলফলেসটিন। জুডিশিয়াল অ্যাক্টিভিজম কখন হবে? যেখানে কোনো ভয়েড অফ ল আছে, যেখানে এক্সিকিউটিভ অ্যাকশন ভয়েড। এই মবের ক্ষেত্রে, মব ভায়োলেন্সের ক্ষেত্রে আমরা একটা জুডিশিয়ারির চমৎকার রোল চাই। ফতোয়ার ক্ষেত্রে জুডিশিয়ারি রোল প্লে করেছিল, ফতোয়া বন্ধ হয়ে গেছে। দৌড়া মারা, কান ধরে উঠবাস করা, গ্রাম্য সালিশ, এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনের কারণে, গাইডেন্স দিয়ে দিয়েছে। এই মব ভায়োলেন্সের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের একটা গাইডেন্স দেওয়া উচিত। সুপ্রিম কোর্টকে লিডারশিপ নিতে হবে। যখন ছাত্ররা মারা যাচ্ছিল তখন সুপ্রিম কোর্ট লিডারশিপ নিতে পারেনি, তখন সুপ্রিম কোর্ট একটা সুমোটো রুল বা একটা ইনফর্মাল বক্তব্য যদি দিত চিফ জাস্টিস, যে ছাত্রকে গুলি করা যাবে না, আমরা সহ্য করব না, তখন কিন্তু লিডারশিপটা জুডিশিয়ারিতে চলে আসতো। জুডিশিয়ারি একটা আরবিট্রারি রোল প্লে করতে পারতো। এখন এই যে মানুষের রাগ ক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে বা তাদের ব্যুরোক্রেসির বিরুদ্ধে হিউজ রাগ ক্ষোভ আছে, এই রাগ ক্ষোভটা যৌক্তিক। এই রাগ ক্ষোভ দিয়ে তো দেশ আগাবে না, দেশ চলবে না, দেশ বিপদে পড়ে যাবে। তো দেশ বিপদে পড়া থেকে তো জুডিশিয়ারিকে একটা লিডারশিপ, একটা স্টেটসম্যানশিপ, একটা আরবিট্রারি রোল, এই যে ক্ষুব্ধ মানুষ আর আগের দোষী মানুষ, এই ক্ষুব্ধ মানুষ আর দোষী মানুষের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে জুডিশিয়াল প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায়। আগে হয়নি বলেই আওয়ামী লীগের আজকে এই পরিণতি। আপনি 18 সালের ভোটে নুরুল হুদা সাহেব, তো আমি মনে করি উনি আওয়ামী লীগকে মার্ডার করেছেন। যে ভোটে সকল দল অংশগ্রহণ করলো, বিএনপির মতো বৃহৎ দল সেই ভোটে পেল মাত্র 6টি আসন। তা নুরুল হুদা সাহেব তো আওয়ামী লীগকে শেষ করে দিয়েছেন 18 সালে, এবং 18 সালের ভোটের পরে এদেশে নিয়মতান্ত্রিক ভোটের মাধ্যমে পট পরিবর্তনের সুযোগটা বন্ধ হয়ে গেছে, যার ফল 24 সালে হলো, এতগুলো মানুষের জীবন দিতে হলো এবং এতগুলো জিনিস ঘটলো। নাও সেটারই কি রিপিট হবে? তিনি আবার বলেছেন, আদালতে দাঁড়িয়ে বলেছেন ওই নির্বাচনে কোনো সহিংসতার ঘটনাই ঘটেনি। ঠিক আছে, কিন্তু স্টাফিং হয়েছে, এটা পারসেপশনে দাঁড়িয়ে গেছে। যদিও স্টাফিংয়ের খুব রেকর্ডেড প্রুভেন এভিডেন্স তখন পর্যন্ত কেউ দেয়নি। ওই যে বললাম, ডিসিরা এভিডেন্স না দিলে তো ইলেকশন কমিশনের নিজে থেকে এভিডেন্স পাওয়ার সুযোগ নাই, কিন্তু উনি 10টা 15টা 20টা 25টা 50টা জায়গায় এক্সাম্পল ক্রিয়েট করতে পারতেন। সো সেই জায়গাটা উনি পারেননি। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেখুন, এই সরকারের অনেক কিছু ভালো থাকতে পারে, কিন্তু মব ভায়োলেন্সটাই ইতিহাস মনে রাখবে। আওরঙ্গজেব 350টা মন্দিরে ডোনেশন দিয়েছিলেন, লক্ষ কোটি টাকা, কিন্তু 4টা মন্দির ভেঙেছিলেন পলিটিক্যাল কারণে। 4টা মন্দিরের মধ্যে বিদ্রোহীরা লুকিয়েছিল। এখন পর্যন্ত ইতিহাস আওরঙ্গজেবকে মন্দির ভাঙার রাজা হিসেবেই দেখছে, হিন্দুত্বরা। এই জায়গাটিতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে একটু আসি তাহলে। এই যে 10 মাস ধরে এই 3 জন সাবেক নির্বাচন কমিশনার বহাল তবিয়তে ঢাকায় নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন, সেই সময়টাতে আসলে কেন এই অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিল না? কেন তখন তারা নিজেরা আসলে স্বপ্রণোদিত হয়ে তাদেরকে কোনো আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে গেল না? আর আমি ধরে নিলাম যে উনি নিঃসন্দেহে উনি যে ধরনের কাজ করেছেন, গণতান্ত্রিক ধারা ভঙ্গে ওনাদের যে অবদান ছিল, সেখানে তাদের হয়তো আইনি প্রক্রিয়া গেলে সর্বোচ্চ শাস্তিটি হওয়া উচিত। কিন্তু যেভাবে আসলে হচ্ছে, সেই মব জাস্টিস যদি আসলে আমরা জনগণের হাতে ছেড়ে দিই, সেটি আদৌ কখনো কোনো দৃষ্টান্ত হয়ে থাকবে কি?
প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে মবক্রেসি বলতে সিস্টেম্যাটিক কিছু নাই, আসলে আছে, যেটা এর আগে আপনাকে বলেছি, কিন্তু গত 10 মাসে খুব সিস্টেম্যাটিক মবক্রেসি হয়েছে সেটা বলবার সুযোগ নাই। মাথায় রাখতে হবে যে আমাদের ইনস্টিটিউশনগুলো ভেঙে কোথায় চলে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার যে যে সময়টাতে দায়িত্ব নিয়েছে, আপনার মনে আছে সপ্তাহের পর সপ্তাহ থানাগুলোতে পুলিশ ছিল না, বাংলাদেশে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা পালায়ে চলে গেছে। সেই বাস্তবতায় বুঝতে হবে যে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, ইন্টেলিজেন্স এজেন্সিজ, এভরিথিং হ্যাজ বিন ব্রোকেন ইন্টু পিসেস। তো সেই জায়গাগুলোতে দেখতে হবে যে আমাদের বিচারহীনতার যে রিয়েলিটি তৈরি হয়েছে, সরকারগুলো যেভাবে সাকসেসিভলি এগুলোকে প্রমোট করেছে, সেই জায়গাগুলোতে গভর্নেন্স দিয়ে কি এটাকে অ্যাড্রেস করতে হবে। এগুলো কোনোভাবে কাম্য না, কিন্তু কেন হচ্ছে সেটার কনটেক্সটগুলো বিবেচনায় নিতে হবে। সাডেনলি যেন মনে না হয় যেটা আগে কখনো ঘটে নাই, এখনই শুধু ঘটছে, এবং এখনই এটা এত বেশি পরিমাণ ঘটছে যেটা এখন আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সাডেনলি অন্তর্বর্তীকালীন সরকার সব কিছুর জন্য দায়ী। সরকার ইমিডিয়েটলি দেখবেন প্রত্যেকে স্টেটমেন্ট দিয়ে কিন্তু এটাকে কন্ডেম করেছে এবং অ্যাকশনে যাচ্ছে, তারা কি কি করবে করছে। তাহলে সরকার এটা সিস্টেম্যাটিকলি যদি অ্যাড্রেস করে তাহলে আপনি বলতে পারবেন না দেশে মব জাস্টিস চালু আছে। আসলে সময় লাগবে সিস্টেম্যাটিক্যালি অ্যাড্রেস করতে? আমি যদি একটা রাষ্ট্র এই তিনজন বহু সিইসির বছর কথা লাগবে। বাদ দিয়েও যদি বলি, ওবায়দুল কাদেরের মতন হেভিওয়েট নেতা, তিনিও দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করেছেন এবং খুব সেফ এক্সিট নিয়ে তিনি চলে গেছেন, সেটিও কি তাহলে আসলে সরকারের জানার বাইরে ছিল? সরকার প্রশাসন তো একটা জটিল জায়গা এবং একটা বড় জায়গা। আপনার বড় বড় জেনারেলরা রিসেন্টলি পালায়ে চলে গেছে না, ওয়ারেন্টের আসামি, কিভাবে পালায়ে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার তো একটা বড় জটিল জায়গা। এটা আপনি যদি মনে করে থাকেন যে 20-22 জন অ্যাডভাইজার, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতার একমাত্র ভরকেন্দ্র না। একটা রাষ্ট্রে ক্ষমতার অনেকগুলো ভরকেন্দ্র থাকে, সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন আছে, এজেন্সিজ আছে, পাওয়ারফুল লোক আছে বিভিন্ন জায়গাগুলোতে, গোয়েন্দা সংস্থা আছে। এর প্রত্যেকটাকে প্রাতিষ্ঠানিক আকার দিতে হলে রাষ্ট্রকে লম্বা সময় ধরে একটা গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করতে হয়। আমরা বারবার এই জায়গাতে হোঁচট খেয়েছি। আপনি এর আগে শামীম ভাইকে জিজ্ঞেস করছিলেন যে অপরাধের শাস্তির ব্যাপারে সংবিধানে সম্ভবত, আমি সংবিধান বিশেষজ্ঞ না, সম্ভবত আর্টিকেল 66-এ সংসদ সদস্যরা যদি শপথ ভঙ্গ করে এই ব্যাপারে একটা প্রভিশন আছে। আর তৃতীয় তফসিলে আর সম্ভবত 126-এ একটা প্রভিশন আছে যে আইন যদি শপথবদ্ধ কর্মকর্তারা যারা আর কি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারা যদি এটা করেন তাহলে সেটা সংবিধান লঙ্ঘন বলে গণ্য হবে। এখন প্রশ্ন হচ্ছে লঙ্ঘন বলে গণ্য হবার পরে কি হবে, সেই জায়গাটা সম্ভবত আমাদের আইনে পরিষ্কার না। বাট সার্টেনলি যেহেতু এটা একটা কমন ল বেসিস, আমরা জুরিসপ্রুডেন্স ফলো করি, সেখানে জাস্টিস, ফেয়ারনেসের একটা ওয়াইডার ইন্টারপ্রিটেশনের সুযোগ আমাদের জুরিসপ্রুডেন্সে আছে। সেই জায়গাতে সাডেনলি আমাদের কোর্ট এইটাকে অ্যাড্রেস করতে পারবে এবং এটা কনস্টিটিউশনাল কোর্ট করতে পারবে। আমাদের যদি ধরেন রিট বেঞ্চ সকল যদি বলি, অথবা যদি কনস্টিটিউশনালি স্পেশালি কনস্টিটিউট বেঞ্চ করা হয়, যেহেতু এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ম্যাটার, এক্সট্রাঅর্ডিনারি বেঞ্চ বসতে পারে, চিফ জাস্টিস যদি বলেন। আর ফৌজদারি অপরাধের জায়গায় নেওয়াটাকে এটা খুব জটিল হয়ে যাবে আর কি, তখন এটাকে মিসক্যারেজ অফ জাস্টিসের দিকে চলে যাবে, যে আপনি ইনসাফ করতে গিয়ে একটা অন্য ধরনের বেইনসাফি কায়েম হবে। এই জন্য নুরুল হুদা থেকে শুরু করে প্রত্যেকটা কমিশন, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, যারা যারা যে অপরাধে জড়িত তাদের শাস্তি হোক। কিন্তু নতুন বাংলাদেশে আমরা যেটা কামনা করি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হোক। বেইনসাফি যেন না হয়, এই জায়গাটা এখন আমাদের আসলে মাথায় যারা রাখতে হবে। নির্বাচন কমিশনে আছেন তাদেরকে নিয়েও অনেক আলোচনা আছে, বিশেষ করে যে নতুন রাজনৈতিক দলটি আছে এনসিপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তাদের অনেক শঙ্কা আছে এই নির্বাচন কমিশনে যারা আছেন তারা অনেকেই হয়তো বিএনপির হয়ে কাজ করছেন এবং তাদের হাত ধরে হয়তো বিএনপির মতো করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবারে নির্বাচনে ফিরে আসতে পারেন। এই যে আবারও পাল্টাপাল্টি এবং নির্বাচন কমিশনের ওপরে যে আস্থাহীনতা, সেখান থেকে আদৌ আমরা বেরিয়ে আসতে পারবো কিনা, আমি এই প্রশ্ন রেখে আরেকটি বিরতিতে যেতে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এখন আসলে যে নির্বাচন কমিশন আছে, যাদের অধীনে আসলে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছি, তাদেরকে নিয়েও অনেক আলোচনা আছে। বিশেষ করে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এনসিপি, তারা শঙ্কা করছেন এই নির্বাচন কমিশনে বিএনপির নেতাকর্মীরা বসে আছেন, বিএনপির লোকজন বসে আছেন, তারা যে করেই হোক আসলে বিএনপিকে জেতাতে চান। এই কথাটা কিভাবে সত্য হয়? কারণ হচ্ছে যখন নির্বাচন কমিশনারদের নিয়োগ হয়েছে তখন দেশের চালিকা শক্তি এনসিপির বিপ্লবী ছাত্ররাই ছিল, বিএনপিরও প্রভাব ছিল। আমি মনে করি ইলেকশন কমিশনে এখন বিএনপি, জামাত, এনসিপির লোকই আছে, নিরপেক্ষ লোক নাই। মানে স্বাভাবিক বিচারে যেহেতু একটা রিজিম চলে গেছে, এই রিজিমের বাইরের লোকজনকে নিয়ে ওখানে করা হয়েছে, সেখানে আপনি নিরপেক্ষ কিভাবে পাবেন? 17 বছর যারা সাফার করেছে, অ্যান্টি আওয়ামী লীগ ছিল, ন্যাচারালি তারাই ওখানে গেছে। তারা নিরপেক্ষ বলার কোনো সুযোগই নেই, তবে শপথ নিয়েছে তারা
এখন নিরপেক্ষ হতে পারেন, সেটা সামনে কোষ্ঠী পাথরে বোঝা যাবে। একটা জিনিস হচ্ছে, সারা দেশে যেভাবে বিএনপির কাঠামোগতভাবে শক্তি আছে, এই শক্তি দিয়ে বিএনপি যেমন সুষ্ঠু ভোট করতে পারবে, বিএনপির অসুষ্ঠু ভোট করার পূর্ণ ক্ষমতা আছে। বিএনপির এই অসুষ্ঠু ভোট প্লাস পপুলারিটির কাছে এনসিপি নচ্ছি। কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, সেখানে আসলে এই অসুষ্ঠু ভোটের পথে আমরা কতখানি হাঁটছি? ইলেকশন কমিশন এবং সরকার এবং ইলেকশন কমিশন গত 10 মাসে ইলেকশনের জন্য কোনো কাজ করেনি। ইলেকশন বাদে বাকি যত কাজ আছে সব করার চেষ্টা করেছে। একটা জাতিকে, একটা দেশকে, একটা সরকারকে, একটা কাঠামোকে ইলেকশনমুখী করতে গেলে কি কি করতে হবে সেদিকে তারা হাঁটেনি। আমি মনে করি এই ইলেকশন কমিশন এখন পর্যন্ত তার স্বাতন্ত্র অবস্থান দেখায়নি। ইলেকশন করতে গেলে তাকে স্বাতন্ত্র অবস্থান দেখাতে হবে। তবে ইলেকশনের ভূমিকার কথাও কিন্তু বলেছেন নির্বাচন কমিশনার। হ্যাঁ, এবং সরকারের বাইরে গিয়ে ইলেকশন কমিশন কিছু করতে পারে না। ইলেকশনের ডেট তো সরকারের মুখ দিয়ে বের হওয়ার কথা না, ইলেকশনের ডেট বের হবে ইলেকশন কমিশনের মুখ থেকে। তবে ইন্টারনাল ডিসকাশন করতে হবে, কারণ সরকার ছাড়া তো পারবে না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এক ধরনের ষড়যন্ত্র কিংবা নিয়ন্ত্রণহীনতার কথা আসলে অনেকেই বলার চেষ্টা করছেন এই মব জাস্টিসকে কেন্দ্র করে। যদি আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে নিয়ন্ত্রণের মধ্যে না থাকে, কিংবা আসলে যে ধরনের পরিবেশের কথা আসলে আমরা প্রত্যাশা করছি নির্বাচনকে কেন্দ্র করে, সেই পরিবেশ যদি তৈরি হয়ে না থাকে, তার মানে কি এবারের সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা আরো অনেক বেশি মব দেখতে যাচ্ছি? না, আমি তা মনে করি না। নির্বাচন নিয়ে ক্রেডিবিলিটি কোশ্চেন রেজ করবার সুযোগ আছে, সেটা আপনি ভিন্ন আলোচনা। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর মব হবে তা না। বাট ইলেকশন ভায়োলেন্সে বাংলাদেশের কাঠামোগত সমস্যা আছে। কোনো নির্বাচন কমিশনই এই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে অ্যাবসলিউটলি ইলেকশন ভায়োলেন্স হবে না। কারণ গণতন্ত্রটা শুধু নির্বাচনী কাঠামোর মধ্যে না, মানুষ, ভোটার যারা নির্বাচন করছেন প্রার্থী, তাদের মনস্তত্ত্বেও গণতান্ত্রিক মূল্যবোধ থাকতে হবে। আমাদের সমাজের ভিতরে আমাদের নির্বাচনী আয়োজন যারা করেন, যারা অংশগ্রহণ করেন, তাদের মনস্তত্ত্বে গণতান্ত্রিক মনস্তত্ত্ব এখনও তৈরি হয় নাই। অতএব সেই জায়গাটাতে আপনি কখনোই এই গ্যারান্টি দিতে পারবেন না যে ইলেকশন ভায়োলেন্স হবে না অথবা এলাকাভিত্তিক মারামারি হবে না। তো সেখানে হচ্ছে, আর নির্বাচন কমিশনের আলোচনা হচ্ছে, নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তার কিছু মন্তব্য এবং পার্টিকুলারলি ঢাকা মহানগরী দক্ষিণের মেয়রকে কেন্দ্র করে তাদের যে রোল, সেটা তাদেরকে যথেষ্ট সমালোচনার মুখোমুখি করেছে এবং সেই জায়গায় তাদের রোলটা আরও জেনুইন ছিল কিনা। দ্বিতীয় হচ্ছে, নির্বাচন সংস্কার বিষয়ক যে কমিশন যে পরামর্শগুলো দিয়েছে, এমন অনেক সংস্কার পরামর্শ এই নির্বাচন কমিশন নিতে অস্বীকার করছে। তারা বলছে এটা পরবর্তী নির্বাচিত সরকার আসলে পরে এগুলো মান্য করা হবে। তাহলে সেক্ষেত্রে ভালো নির্বাচন করবার জন্য যে আয়োজন, যেই এঙ্গেজমেন্ট, যে ডিসাইসিভনেস থাকা দরকার, সেইটা এখন পর্যন্ত তারা সাফিসিয়েন্টলি দেখাতে পারে নাই। প্রশ্ন হচ্ছে দেখাবে কীভাবে, কারণ নির্বাচন তো হয় নাই। সেজন্য আমি বারবার প্রস্তাব করেছি এই নির্বাচন কমিশনের অধীনে একটা কোনো না কোনো স্থানীয় প্রশাসনিক ইউনিটের একটা নির্বাচন হওয়া উচিত। কারণ বাংলাদেশ 2001 সালের পরে কোনো ভালো নির্বাচন দেখে নাই। বাংলাদেশের প্রশাসন ভালো নির্বাচন করতে ভুলে গেছে। ইঞ্জিনিয়ারিং দেখেছে, 2008-এর ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখেছে, 2014-তে একদলীয় নির্বাচন দেখেছে, 2018-তে রাতের ভোটের নির্বাচন দেখেছে, 24-এর ডামি নির্বাচন করেছে। কিন্তু অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো নির্বাচন এই নির্বাচন কমিশন, আমার আমলারা, টোটাল রিটার্নিং অফিসাররা করে নাই। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা আপনি বলছেন, কিংবা যে সুষ্ঠু নির্বাচনের কথা আপনি বলছেন, ডক্টর আনোয়ার ইহসানুল হক মিলন, সেই অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দিয়েছেন। জনগণ উপস্থিত থাকলে সেটিকে তিনি অংশগ্রহণমূলক নির্বাচন বলেছেন। যে অবাধ এবং নিরপেক্ষতা আসলে আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম, সেটি না করতে পারায় আসলে যেই নির্বাচন তিনটি আমরা দেখেছি, কিভাবে আসলে জনগণের আস্থা ধ্বংস হয়, কিভাবে গণতান্ত্রিক পথ ধ্বংস হয়, সেটি আসলে এই নির্বাচন কমিশনের উপরেও তো সেই দায় অনেকখানি সব বর্তায়। সেখান থেকে আসলে কি শিক্ষা নেওয়ার আছে রাজনৈতিক দলগুলোর? এই তো দেখলেন না ঘটনা, সেই সময় তারা সকলকে অংশগ্রহণমূলক নির্বাচন করেনি। তারা নির্বাচন কমিশন কি বলেছিল যে সকলকে এনে নির্বাচন করা তো আমাদের দায়িত্ব নয়, জনগণকে কি আমরা ঘর থেকে নিয়ে এসে পোলিং বুথে নিয়ে যাব? এই ধরনের উচ্চবাচ্য করেছিল সেই সময় কারা? এই লোকগুলোই তো। আপনি দেখুন, ওনারা যখন এমপি ছিলেন তখন ডিসিকে স্যার বলতে হবে, এমপিকে ইউনোকে স্যার বলতে হবে। আমরা কি ভুলে গিয়েছি? প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ সাহেব সংসদে বলেছিলেন। এইভাবে আমলাকে একত্রে করে নির্বাচন কমিশন সকল ইনস্টিটিউটকে ভেঙে চুড়ে গোলমাল করে তারপরে এই 17টি বৎসর অক্টোপাসের মতো জড়িয়েছিল বাংলাদেশটাকে এবং শোষণ করেছে, শাসন করেছে।
এই ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে এই নির্বাচন কমিশনকেও অত্যন্ত সচেষ্ট হতে হবে। এই যে নির্বাচন সংস্কারের অনেকগুলো কথা রয়েছে যেখানে বলা হয়েছে, আমরা খসড়াটা দেখেছি, কিন্তু এই নির্বাচন কমিশন নিজেই তো সব খসড়াগুলোকে অ্যাকসেপ্ট করছে না। আর আমাদের দল তো চাচ্ছেই একটি সুষ্ঠু নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচন হলে তো আমরাই মোস্ট বেনিফিশিয়ারি হব। এখন এবারে নির্বাচনে ভোটিং টার্ন ওভারটা যেটা হবে সেটা হবে বিশাল। সেই জায়গাতেই যদি জনগণ আসে এবং টার্ন ওভার যদি অনেক বড় হয়, তাহলেই তো বলা যাবে যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করেছে। সেখানে একটি দল দুটি দল কে আসবে না আসবে, কাকে নিষিদ্ধ হবে, কার বিচার হবে, কে পালিয়ে থাকবে, সেটা তো আমাদের ভাববার বিষয় না। আমরা চাই জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচন, এবং সেটি করার দায়িত্বই রয়েছে এই নির্বাচন কমিশনের। এই নির্বাচন কমিশন সম্পর্কে বলা হচ্ছে এরা বিএনপি পেশি। উনি বললেন এদেশে আওয়ামী লীগ পালিয়ে গেলে আছে কে? বিএনপি, জামাত আর সাধারণ জনগণ। সাধারণ ইঞ্জিনিয়ারিং এর কথা বলছিলেন আসাদুজ্জামান ফুয়াদ, সেই ইঞ্জিনিয়ারিং হওয়ার কোনো সম্ভাবনা কি সামনে নির্বাচনে আছে? কি করে সম্ভব? দেখুন, এটা হচ্ছে কি, ওই ক্রিকেটে হোম পিচে খেলছে সবাই। এই হোম পিচে দেশের মাটিতে বিএনপিও খেলবে, ফুয়াদ সাহেবও খেলবে, তারপর এনসিপিও খেলবে।